বিশাল সেনাবাহিনী, পারমাণবিক অস্ত্র, সুপার পাওয়ার সবই নিজের জায়গায় শক্তির প্রতীক। কিন্তু পৃথিবীর আসল ক্ষমতা বন্দী আছে মাত্র 14টি ছোট ছোট পথের মধ্যে। এদের চোক পয়েন্টস বলা হয়। এই পথগুলোর কোনো একটিকে যদি কেউ নিয়ন্ত্রণ করে অথবা সাময়িকভাবে বন্ধ করে দেয়, তাহলে পুরো বিশ্বের সাপ্লাই চেইন কেঁপে উঠতে পারে। এই 14টি পথের মধ্যে এমন একটি পথ আছে যেখান থেকে বিশ্বের প্রায় 30% তেল পার হয়। আবার আরেকটি পথ কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে সেখানে ছোট একটি সংঘাতও তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। আজ আমরা এই 14টি পথ সম্পর্কে জানবো এবং বোঝার চেষ্টা করব পৃথিবীর কন্ট্রোল আসলে কার হাতে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। পুরো পৃথিবীর ক্ষমতা আসলে কোনো অ্যাটম বোম বা বড় সেনাবাহিনীর কাছে নেই, বরং 14টি সংকীর্ণ সামুদ্রিক পথের কাছে রয়েছে, যাদের জিও পলিটিক্সের ভাষায় চোক পয়েন্টস বলা হয়। যদি কোনো শক্তি আজ এই দরজাগুলোকে বন্ধ করে দেয়, তবে আগামীকাল সকালের মধ্যে পুরো দুনিয়ার ইকোনমি ধসে পড়বে। বহু দেশে অনাহার বা দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে, পেট্রোল পাম্পগুলো শুকিয়ে যাবে, আর চিকিৎসার জন্য ঔষধ খুঁজে পাওয়া হয়ে যাবে সোনার হরিণ পাওয়ার মতোই দুর্লভ। বন্ধুরা, আমাদের এই যাত্রা শুরু হচ্ছে মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় ধন ভাণ্ডার লুকিয়ে আছে, তা হলো তেল। এই ধন ভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজা হলো স্ট্রেইট অফ হরমুজ, যাকে আমরা হরমুজ প্রণালীও বলতে পারি বা চিনে থাকি। এটি ইরান আর ওমানের মাঝে অত্যন্ত সংকীর্ণ একটি সামুদ্রিক রাস্তা। এই রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ যে দুনিয়ার প্রায় 30%-এরও বেশি তেল এখান দিয়েই পার হয়। প্রতিদিন এখান থেকে কোটি কোটি ব্যারেল তেল বড় বড় জাহাজের মাধ্যমে বের হয়ে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ পর্যন্ত পৌঁছায়। ভাবুন তো একবার, মাত্র 33 কিলোমিটার চওড়া একটি রাস্তায় যদি ইরান একদিন নিজের সেনাবাহিনী দাঁড় করিয়ে দেয় আর ঘোষণা দেয় যে আজ থেকে এখান দিয়ে কোনো জাহাজ আর যেতে পারবে না, তবে পুরো দুনিয়ায় পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। ঠিক যেমনটা আমরা কিছুদিন আগে হতে দেখেছি বা হচ্ছে। এ কারণেই আমেরিকা এবং বাকি বড় শক্তিগুলো সবসময় এই রাস্তার উপর নিজেদের নজর রাখে। হরমুজ দিয়ে বের হয়ে যখন আমরা সামনে এগিয়ে যাই, তখন আমাদের মুখোমুখি হতে হয় আরও একটি ভয়াবহ দরজার সাথে, যাকে বলা হয় বাব এল মানদেব। আরবিতে এর অর্থ হলো কান্নার দরজা, অর্থাৎ গেট অফ টিয়ার্স। এই দরজাটি ইয়েমেন আর জিবুতির মাঝে অবস্থিত। একে কান্নার দরজা বলা হয় কারণ পুরনো দিনে এখানে সামুদ্রিক জলদস্যু এবং বিপজ্জনক ঢেউ জাহাজগুলোকে ধ্বংস করে দিত। আর আজকের দিনেও এই রাস্তা ঠিক ততটাই বিপজ্জনক। যে জাহাজই এশিয়া থেকে ইউরোপ যেতে চায়, তাকে এই সংকীর্ণ রাস্তা দিয়ে পার হয়ে রেড সিতে প্রবেশ করতে হয়। যদি এই দরজা বন্ধ হয়ে যায়, তবে জাহাজগুলোকে আফ্রিকান মহাদেশ ঘুরে এশিয়া থেকে ইউরোপ যেতে হবে, যার ফলে সপ্তাহর পর সপ্তাহ বাড়তি সময়, কোটি কোটি ডলারের অতিরিক্ত ফিউল এবং সাউথ ইন্ডিয়ান ওশানের ভয়াবহ ঢেউয়ের সম্মুখীন হতে হবে। আর এর মূল্য শেষ পর্যন্ত সাধারণ জনগণের কাছ থেকে মূল্যস্ফীতি বা মূল্য বৃদ্ধির রূপে উসুল করা হবে। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এই রাস্তার গুরুত্ব আসলে কতটুকু। বাব এল মানদেব পার হওয়ার পর জাহাজগুলো রেড সিতে সফর করতে করতে সোজা সুয়েজ ক্যানেলের দিকে যায়। বন্ধুরা, এই সুয়েজ ক্যানেল পৃথিবীর তৃতীয় গুরুত্বপূর্ণ দরজা। এটি একটি ম্যান মেড ক্যানেল যা মিশরে অবস্থিত। এই ক্যানেল রেড সিকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করে। এই সুয়েজ ক্যানেলের কারণেই জাহাজগুলোকে আফ্রিকার দীর্ঘ চক্কর লাগাতে হয় না। সুয়েজ ক্যানেলের গুরুত্বের আন্দাজ দুনিয়া শেষবার তখন পেয়েছিল যখন 23শে মার্চ 2021-এ এভারগ্রিন নামের জাহাজ এখানে আটকে গিয়েছিল। মাত্র 6 দিনের জন্য এই রাস্তা বন্ধ ছিল, আর এই 6 দিনে দুনিয়ার ইকোনমির $54 বিলিয়ন ক্ষতি হয়েছিল। কোটি কোটি টাকার মালামাল, খাবার দাবার এবং জরুরি যন্ত্রপাতি সমুদ্রের মাঝখানে আটকে গিয়েছিল। মিশরের ইকোনমির একটি বিশাল অংশ শুধুমাত্র এই ক্যানেল দিয়ে পার হওয়া জাহাজগুলো থেকে প্রাপ্ত ট্যাক্সের ওপর ভিত্তি করেই চলছে। এটি এমন একটি দরজা যা ওয়েস্ট এবং ইস্টের মধ্যে ট্রেড এর ব্যাকবোন হিসেবে কাজ করে।
আশা করি সুয়েজ ক্যানেলের গুরুত্বের আন্দাজ এই তথ্যের মাধ্যমে আপনারা কিছুটা হলেও পেয়ে গেছেন বা বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা ইউরোপের দিকে যাই এবং স্ট্রেইট অফ জিব্রাল্টারের দিকে একটু লক্ষ্য করি। এটি সেই দরজা যা আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করে। এটি স্পেন আর মরক্কোর সাথে অবস্থিত এতটাই সংকীর্ণ একটি রাস্তা যেটির একদিক থেকে দাঁড়িয়ে আপনি অন্য মহাদেশকেও দেখতে পাবেন। ইতিহাসে এই রাস্তায় সবসময় বড় বড় যুদ্ধ হয়েছে, কারণ যে এই রাস্তাকে কন্ট্রোল করবে সে ইউরোপ এবং আফ্রিকার মধ্যে হওয়া অর্ধেক বাণিজ্যকে কন্ট্রোল করতে পারবে। আজ এই দরজার উপর ব্রিটেনের কন্ট্রোল রয়েছে এবং সেখানে তারা নিজেদের একটি ছোট মিলিটারি বেস বানিয়ে রেখেছে। যদি জিব্রাল্টার বন্ধ হয়ে যায় তবে ভূমধ্যসাগর একটি বদ্ধ হ্রদ হয়েই রয়ে যাবে এবং অর্ধেকেরও বেশি ইউরোপীয় দেশের সাথে বাকি দুনিয়ার সামুদ্রিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন আমরা ভূমধ্য সাগরের ভেতর সফর করতে করতে আরও সামনে এগিয়ে যাই তখন আমাদের মুখোমুখি হতে হয় তুরস্কের দুটি গুরুত্বপূর্ণ দরজার সাথে, বসপোরাস স্ট্রেইট এবং দারদানেল স্ট্রেইট। এই দুটি দরজা ব্ল্যাক সিকে অর্থাৎ কৃষ্ণ সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করে। বিশেষ করে রাশিয়ার জন্য এই দরজাগুলো হলো তার রেড লাইন। রাশিয়ার কাছে সমুদ্র তো অনেক আছে, কিন্তু সেগুলো বছরের বেশিরভাগ মাসেই জমে বরফ হয়ে থাকে। ব্ল্যাক সি একমাত্র এমন জায়গা যেখান দিয়ে রাশিয়ান জাহাজ পুরো বছর বাকি দুনিয়া পর্যন্ত যেতে পারে। তাই তুরস্কের জিওপলিটিক্যাল গুরুত্ব পুরো দুনিয়ায় সবচেয়ে আলাদা। তারা একটি ইন্টারন্যাশনাল লয়ের অধীনে এই দরজাগুলোর কন্ট্রোল নিজেদের কাছে রেখেছে এবং যুদ্ধের পরিস্থিতিতে তুরস্কই সিদ্ধান্ত নেয় কোন যুদ্ধ জাহাজ এখান থেকে পার হবে আর কোনটি হবে না। এ কারণেই রাশিয়া এবং আমেরিকা উভয়ই তুরস্ককে সবসময় খুশি রাখার চেষ্টা করে, কারণ তাদের ছাড়া ব্ল্যাক সি এর সফর অসম্ভব। বন্ধুরা, চলুন এবার আমরা আমাদের সফর এশিয়ার দিকে ঘোরাই। এটি এমন একটি রাস্তা যা সম্ভবত পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক রাস্তা, স্ট্রেইট অফ মালাক্কা। এই দরজাটি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মাঝে অবস্থিত, যা ভারত এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে। চায়না, জাপান এবং সাউথ কোরিয়ার মতো বড় বড় ইকোনমির সমস্ত তেল আর মালামাল এই রাস্তা দিয়েই পার হয়। গ্লোবাল সি ট্রেডের প্রায় 25% শুধুমাত্র এই একটি রাস্তার উপর ডিপেন্ড করে। চায়নার জন্য এই রাস্তা জীবন মরণের প্রশ্ন। চায়না জানে যদি কখনো আমেরিকার সাথে তার যুদ্ধ হয় তবে আমেরিকা নিজের নেভির মাধ্যমে স্ট্রেইট অফ মালাক্কা ব্লক করে দেবে, যার ফলে চায়নার সমস্ত সাপ্লাই লাইন কেটে যাবে এবং তার ইকোনমি বসে পড়বে। এই ভয়কে জিওপলিটিক্যালের ভাষায় মালাক্কা ডিলেমা বলা হয়। এ কারণেই চায়না নিজেকে দুনিয়ার অন্য অংশগুলোর সাথে কানেক্টেড রাখতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টে প্রচুর ইনভেস্ট করেছে এবং এই ইনভেস্টমেন্ট নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, তাহলে আরেকটু বিস্তারিত বুঝতে পারবেন। বন্ধুরা, যে ইনভেস্টমেন্টের কথা বলছিলাম সেই ইনভেস্টমেন্টের মাধ্যমেই চায়নার কাছে রোড নেটওয়ার্কের অপশনও থাকে। আর এই দরজার কাছেই সিঙ্গাপুরের মতো ছোট একটি দেশ অবস্থিত, যে এই রাস্তার গুরুত্বকে বুঝেছিল এবং আজ তাকে পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর মধ্যে গণ্য করা হয়। যদি কোনো কারণে স্ট্রেইট অফ মালাক্কা বন্ধ হয়ে যায় বা সেখানে ট্রাফিক খুব বেশি হয় তবে জাহাজগুলোকে অল্টারনেট রাস্তা খুঁজতে হয়। আর এখানে সামনে আসে আরও দুটি গুরুত্বপূর্ণ দরজা, সুন্ডা স্ট্রেইট এবং লম্বক স্ট্রেইট। এই দুটি দরজা ইন্দোনেশিয়ার দ্বীপগুলোর মাঝখান দিয়ে যায়। সুন্ডা স্ট্রেইটের রাস্তা কিছুটা বিপজ্জনক, কারণ এখানে পানির গভীরতা খুব কম এবং পানির নিচে সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে। কিন্তু লম্বক স্ট্রেইট সেই সব বড় জাহাজের জন্য একটি নেয়ামত যারা মালাক্কা দিয়ে পার হতে পারে না তাদের জন্য, যেগুলো লম্বক স্ট্রেইটের দীর্ঘ রাস্তা বেছে নেয়। ইন্দোনেশিয়া এই রাস্তাগুলোর কারণে আগামী সময়ে একটি বিশাল সামুদ্রিক শক্তি হয়ে ওঠার যোগ্যতা রাখে, কারণ দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাস্তাগুলোর অল্টারনেট রাস্তা তার কাছেই মজুদ রয়েছে। পৃথিবীর ম্যাপের আরেকটু সামনের দিকে আগালে আমরা তাইওয়ান স্ট্রেইটের পৌঁছাই। এই দরজাটি তাইওয়ান আর চায়নার মাঝে অবস্থিত। এটি শুধু একটি সামুদ্রিক রাস্তা নয়, বরং এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট, অর্থাৎ যে কোনো মুহূর্তে এখান থেকে ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হতে পারে। তাইওয়ান দুনিয়ার 70%-এরও বেশি মাইক্রোচিপস বানায়, যা আপনার মোবাইল, গাড়ি এবং কম্পিউটারে লাগে। বন্ধুরা, আর এই সমস্ত মালামালি তাই
তাইওয়ান স্ট্রেইট দিয়ে পার হয়ে পুরো দুনিয়ায় যায়। চায়না তাইওয়ানকে নিজের অংশ মনে করে এবং এই রাস্তার উপর নিজের অধিকারও দাবি করে। অন্যদিকে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলো একে ইন্টারন্যাশনাল রাস্তা মনে করে এবং নিজের যুদ্ধ জাহাজ এখান দিয়ে পার করতে থাকে। আমেরিকা তাইওয়ানকে সাপোর্ট করে এবং তাকে চায়নার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অস্ত্র দিতে পারে। চায়না তাইওয়ানকে আরেকটি কারণে হাসিল করতে চায়। স্যাটেলাইট ইমেজ লক্ষ্য করলে দেখা যায় চায়নার সামনে চেইন অফ আইল্যান্ডসের রাস্তা খোলা ওশেনে যাওয়ার ক্ষেত্রে আটকে রাখা হয়েছে। ফিলিপাইন থেকে তাইওয়ান এবং তাইওয়ান থেকে জাপানের মাঝে ছোট ছোট আইল্যান্ডস তৈরি হয়ে আছে এবং বাকি সামুদ্রিক রাস্তা খুব অগভীর, যেখান থেকে সাবমেরিন পার হতে পারে না। যদি কখনো চায়না আর আমেরিকার যুদ্ধ হয়ে যায়, তবে চায়না প্রশান্ত মহাসাগর ব্যবহার করে ডিরেক্ট আমেরিকা পর্যন্ত নিজেদের সাবমেরিন পাঠাতে পারবে না। এ কারণেই চায়না তাইওয়ানকে নিজের অংশ মনে করে, যেন প্রশান্ত মহাসাগরের সাথে চায়না ডিরেক্ট উপকূল রেখা যুক্ত হয়। তাইওয়ান স্ট্রেইট কখনো বন্ধ হলে এই যুদ্ধ শুধু তাইওয়ান আর চায়নার হবে না, বরং আমেরিকা এবং চায়নার মতো দুটি সুপার পাওয়ারের মধ্যে হবে। এবার চলুন ঘুরে আসা যাক নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার দিকে, যার কথা বললে আমাদের সামনে আসে পানামা ক্যানেল। এটা পৃথিবীর হয়তো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং এর কারিশমা। পুরোনো দিনে যদি কোনো জাহাজকে নিউ ইয়র্ক থেকে স্যান ফ্রান্সিসকোতে যেতে হতো, তবে তাকে পুরো সাউথ আমেরিকার দীর্ঘ চক্কর দিয়ে যেতে হতো, যেখানে প্রায় মাস খানেক সময় লাগতো। তারপর মানুষ আমেরিকার মাঝখানে জমি কেটে একটি ক্যানেল বানালো, যাকে পানামা ক্যানেল বলা হয়। এই ক্যানেলটি অসাধারণ কারণ এতে লক সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জাহাজকে পানির সাথে ওপরে ওঠানো হয়, তারপর পাহাড় পার করানো হয় এবং তারপর আবার সমুদ্রের লেভেলে নামিয়ে আনা হয়। এই দরজাটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে একসাথে যুক্ত করে। আজকের যুগে আমেরিকার ক্ষমতার একটি বড় রহস্য এই পানামা ক্যানেল, কারণ তাদের নেভি এবং বাণিজ্যিক জাহাজ খুব দ্রুত এই ক্যানেলের মধ্য দিয়ে এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে যেতে পারে, তাই সময়ও কম লাগে, বাণিজ্য সময় মতো হয়। কিন্তু পানামা ক্যানেল তৈরি হওয়ার আগে জাহাজ কোথা দিয়ে যেত? সেগুলো যেত স্ট্রেইট অফ ম্যাজেলান দিয়ে। এই দরজাটি সাউথ আমেরিকার একেবারে শেষ প্রান্তে অবস্থিত। এই রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক, ঠান্ডা আর ঝড়ো। আজকাল বড় কমার্শিয়াল জাহাজ এই রাস্তা বেশি ব্যবহার করে না, কারণ পানামা ক্যানেলের সুবিধা রয়েছে। কিন্তু যদি কখনো পানামা ক্যানেলে কোনো সমস্যা দেখা দেয় বা সেখানে পানির স্তর কমে যায়, যেমনটা আজকাল ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে, তবে এই পুরো পৃথিবীকে বাধ্য হয়ে আবারও সেই পুরনো দরজার এবং বিপজ্জনক দিকের মুখোমুখি হতে হবে। বন্ধুরা, এবার চলুন ইউরোপের সেই দরজা সম্পর্কে জানা যাক, যা ইতিহাসে সব সময় খুব বিখ্যাত হয়ে আছে, ইংলিশ চ্যানেল। এই রাস্তাটি ইউকে এবং ফ্রান্সের মাঝে এবং নর্থ সিকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করে। এটি দুনিয়ার সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক রাস্তাগুলোর মধ্যে একটি। ইউরোপের সবচেয়ে বড় পোর্ট যেমন রোটারড্যাম পর্যন্ত পৌঁছানোর জন্য জাহাজগুলোকে এই চ্যানেল দিয়েই পার হতে হয়। প্রতিদিন এখান থেকে 400রও বেশি কমার্শিয়াল জাহাজ পার হয়। বুঝতেই পারছেন যে এর গুরুত্ব কতখানি। এই রাস্তাকে কন্ট্রোল করা ইউরোপের ইকোনমিকে কন্ট্রোল করার সমান হয়। হিটলার এই রাস্তার উপর দখল করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্রিটিশ নেভি এই দরজাকে বাঁচিয়ে রেখেছিল এবং এ কারণেই ব্রিটেন যুদ্ধ জিততে পেরেছিল। এই সব রাস্তার পর এমন একটি দরজা রয়েছে যা এখনো পর্যন্ত বেশি ব্যবহার তো হয়নি, কিন্তু আগামী 20 থেকে 30 বছরে এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হতে চলেছে। আর এই রাস্তার নাম হলো বেরিং স্ট্রেইট। এই রাস্তাটি আমেরিকার আলাস্কা এবং রাশিয়ার একেবারে মাঝখানে অবস্থিত। এখন এখানে বেশিরভাগ সময় বরফ জমে থাকে, তাই জাহাজ এখান দিয়ে পার হতে পারে না। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই বরফ দ্রুত গলছে। যখন এই বরফ পুরোপুরি গলে যাবে, তখন এটি একটি নতুন এবং খুব ছোট রাস্তা হয়ে যাবে, যা এশিয়াকে সোজা ইউরোপ এবং আমেরিকার সাথে যুক্ত করতে পারবে। রাশিয়া এবং আমেরিকা এখন থেকে এই রাস্তার উপর নিজ নিজ কন্ট্রোল মজবুত করার প্রস্তুতি নিচ্ছে, কারণ এই নতুন দরজার যে মালিক হবে সেই আগামী শতাব্দীতে গ্লোবাল ট্রেডের বসে পরিণত হবে। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা দুনিয়ার পুরো ম্যাপ বদলে দেয়, তা হলো কেপ অফ গুড হোপ।
যদিও এটি টেকনিক্যাল টার্মসে কোনো সংকীর্ণ দরজা বা স্ট্রেইট নয়, এটি আফ্রিকার একেবারে নিচে এমন একটি টার্ন যা শতাব্দী ধরে পৃথিবীর বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। যখনই সুয়েজ ক্যানেল বা রেড সিতে কোনো সমস্যা হয়, যেমনটা আজকাল হুতি হামলার কারণে হচ্ছে, এরকম পরিস্থিতিতে পুরো পৃথিবীর জাহাজ নিজেদের রাস্তা পরিবর্তন করে এই দীর্ঘ রাস্তা দিয়ে পার হয়। ভাস্কো দা গামা যখন ইন্ডিয়ার রাস্তা খুঁজছিলেন, তখন তিনি এই কেপ অফ গুড হোপ দিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, এই 14টি চোখ পয়েন্ট হলো সেই সংকীর্ণ রাস্তা যা অতীতে দুনিয়ার সিস্টেমকে কন্ট্রোল করে এসেছে এবং ফিউচারেও কন্ট্রোল করবে, সেটা ফর শিওর। এ কারণেই এই 14টি দরজার মধ্যে 10টি দরজায় আমেরিকা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি নিজের প্রেজেন্স বানিয়ে রেখেছে। বন্ধুরা, আশা করি এইসব ইনফরমেশন শুনে আপনারা আন্দাজ করতে পারছেন যে সামুদ্রিক পথগুলোর কন্ট্রোল আসলে কার কাছে রয়েছে। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাতে পারেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।